নাক দিয়ে মুখ দিয়ে তার রক্ত বের হবে, মানুষের দেহ ছড়াচ্ছেন। রোগটি এমন যে সাডেন ডেথ হয়, 70 বছর পর্যন্ত কিন্তু মাটিতে সে থাকতে পারে। 300 গরু মনে হয় মারা গেছে। এটা জবাই করা যাবে না, এটা সরকারভাবে নিষিদ্ধ এবং -12-14 ডিগ্রিতে রাখার পরও কিন্তু সেই জীবাণু আমরা পেয়েছি। এই জীবাণুটি কিন্তু খুবই শক্তিশালী, ছিলে গেছে এরকম অংশগুলোর জন্য এই জীবাণুটা দরকার। মেয়েদের আক্রান্তের হার কিন্তু বেশি। দর্শক, স্বাগত জানাচ্ছি স্টার পডকাস্টে। সাথে আছি আমি ফয়জুল সিদ্দিকী। আমরা সাম্প্রতিক সময়ে বেশ একটি আলোচিত বিষয় দেখছি, সেটি হচ্ছে অ্যানথ্রাক্স। গরুর অ্যানথ্রাক্স হচ্ছে সেই রোগটি আবার মানুষের দেহ ছড়াচ্ছে। এই যে অ্যানথ্রাক্স, এটি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কেন, কীভাবে এই অ্যানথ্রাক্সের আগমন এবং এটি মানুষ কীভাবে অ্যানথ্রাক্স থেকে নিজেকে রক্ষা করতে পারে, কিভাবে প্রাণীকে আমরা অ্যানথ্রাক্স থেকে রক্ষা করতে পারি, সেই বিষয় নিয়ে আজকে আমরা পডকাস্ট করব। এবং সাথে এর জন্য আমাদের সাথে অতিথি হিসাবে আছেন ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান, মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের পডকাস্টে। ধন্যবাদ আপনাকে। আমরা যেটা জানি যে অ্যানথ্রাক্স বা তর্কা এটি একটি জুনোটিক ডিজিজ, বা যেটি আসলে প্রাণী থেকে মানুষে আসে। এবং এই ডিজিজের সংখ্যা বলা চলে যে আমরা যতটুকু জানি যে পৃথিবীতে যত মানুষের রোগবালাই হয় 70%ই প্রাণী থেকে আসে। এই জন্য এটিকে জুনোটিক ডিজিজ বলে। তো অ্যানথ্রাক্স হচ্ছে তার মধ্যে অন্যতম একটি। এবং বাংলাদেশে অ্যানথ্রাক্সের যে আমরা যদি বলি যে প্রথম যখন দেখা যায়, সেটি তো আরও অনেক আগে, 20 থেকে 50 বছর আগে। সে অ্যানথ্রাক্স নিয়ে আমরা এখনও পড়ে আছি। এই অ্যানথ্রাক্সকে গ্রামের ভাষায় বা কৃষকদের ভাষায় বা খামারিদের ভাষায় তর্কা বলা হয়। এই অ্যানথ্রাক্সের আমরা একটু ব্যাকগ্রাউন্ড আপনার কাছে জানতে চাই যে আসলে এই অ্যানথ্রাক্স বাংলাদেশে কিভাবে পাওয়া গেল। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যথার্থ বলেছেন যে এই অ্যানথ্রাক্স একটি রোগ যেখানে অ্যানিম্যাল থেকে মানুষে আসছে, মানে গবাদি পশু থেকে মানুষে আসছে। এটা হলো একটা ব্যাকটেরিয়াজনিত রোগ, যেটা ব্যাসিলাস অ্যানথ্রাসিস যদি সায়েন্টিফিক নাম বলি, যে এখান থেকে হয়। এটা একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। তো এই রোগটি আসলে বেসিক্যালি আমাদের দেশে গবাদি পশু, বিশেষ করে গরু, ছাগল এবং ভেড়া, এই অ্যানিম্যালগুলোতেই, যেগুলো আসলে জাবর কাটে আমরা যেটা জানি, যেটা বলি আর কি, তো সেই অ্যানিম্যালগুলোতেই বেশি হয়। তো এই রোগটি আসলে আমাদের দেশে আসলে অনেক পুরাতন, প্রাচীন একটি রোগ। কিন্তু রোগ প্রাচীন হলেও আমাদের আসার কথা হলো যে এর প্রতিরোধের ব্যবস্থা বাংলাদেশে আছে। আমাদের নিজস্ব প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে একটি ভ্যাকসিন আমরা তৈরি করি, অ্যানথ্রাক্স ভ্যাকসিন। তো এই রোগটি আসলে অনেক আগের রোগ, কিন্তু আমরা আসলে অফিসিয়ালি যদি বলি, আমরা বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে আমাদের যে ক্যাপাসিটি, সেটা বলে 80-র দশক থেকে আমরা এটা ল্যাবরেটরিতে শনাক্ত করতে পেরেছি। এই রোগটা আমরা আসলে যেভাবে চিনবো, তাই তো? জি জি, প্লিজ। যেমন নাক দিয়ে মুখ দিয়ে তার রক্ত বের হবে, একেবারে কাঁচা রক্ত, তার পায়ুপথ দিয়ে রক্ত বের হতে পারে। সুতরাং এই জন্য একজন খামারি শিক্ষিত না হলেও সে কিন্তু তার গরু পরিচর্যা এবং এইগুলো করে যখন এগুলো দেখে, তখন সে, এই জন্য এই রোগটার নামও কিন্তু তর্কা বলা হয়েছে। একেবারে গ্রামীণ মানুষ কিন্তু এটা নাম দিয়েছে, তর্কা নামেই চিনে। তর্কা নামেই চিনে। তর্কা আসলে ইন্টারেস্টিং ঘটনাটা কি আসলে, কেন তর্কা বলে? না, তর্কা বলে যেটা, মানে রোগটি এমন যে সাডেন ডেথ হয়, হওয়ার সাথে সাথে যে মানে লাফালাফি করে, গরু এত ছটফট করে, সেখান থেকে আঞ্চলিক নাম কিন্তু এটা তর্কা আসছে। তো এই রোগটি আসলে যেটা দুইটি কারণে খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে যে এই রোগটি আসলে লম্বা টাইমে থাকতে পারে আমাদের যে কোনো পরিবেশে, সে মানে জীবাণুটি। আরেকটা বিষয় হলো যে এই যে ব্লিডিং হচ্ছে, তার মানে এর একটি টক্সিন আছে। সুতরাং এই দুইটা কারণে এই রোগটি আমাদের গবাদি পশুর জন্য খুবই মারাত্মক, নাম্বার 1। নাম্বার 2, আরেকটার জন্য মারাত্মক, সেটা হলো যে আমাদের মানুষের, যেহেতু আমরা যে ফুড প্রডিউসিং যেগুলো অ্যানিম্যাল, আমরা তো মাংস খাই, তাই না? এক্স্যাক্টলি, আমরা গরু, মহিষ, ভেড়া, সবই তো আমাদের, ছাগলের মাংস খাচ্ছি। সুতরাং খুব সহজেই কিন্তু মানুষ এখানে আক্রান্ত হচ্ছে বা হতে পারে। সাম্প্রতিক সময় কিন্তু এটা হয়েছে আমাদের দেশে, হচ্ছে এখনও আমাদের রংপুর, আমাদের গাইবান্ধার কিছু জায়গায়। আমরা সাম্প্রতিক সময় যেটা দেখলাম, আমরা যদি আমাদের দর্শককে বলি যে যখন এই রোগটি গরু, ছাগল, ভেড়ায় আক্রান্ত করবে, সাথে সাথে তার নাক, মুখ এবং পায়ুপথ দিয়ে রক্ত বের হবে। আবার যদি আমরা চিন্তা করি যে এটা হচ্ছে বেসিক সিমটম, যেটা দেখে আমার খামারিরা চিনতে পারবে। আমরা যদি এখনকার বিষয়টা দেখি যে
2010 থেকে 12 ওই সময়টায় দেখলাম সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল, মেহেরপুর এইসব জায়গায় কিন্তু তরকার একটা প্রাদুর্ভাব ছিল এই সময়। এবার আমরা দেখছি নতুন একটা জায়গায়, সেটা হচ্ছে রংপুর এবং গাইবান্ধা এবং রংপুরের পীরগঞ্জে কিন্তু মহামারীর মতোই বলছে অনেকে যে এটি এপিডেমিক সিচুয়েশন ক্রিয়েট করছে। তো এই যে আপনারা বলছেন 1980 সালের দিকে বা 80 দশকে আপনারা এটিকে শনাক্ত করেছেন, এই রোগটা নির্মূল বা আমরা যদি বলি যে আসলে প্রথমে যদি আসি, বাংলাদেশে কোন কোন এরিয়ায় এর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি? না, আপনি যথার্থ বলেছেন যে আসলে এই রোগটি আমরা কিন্তু একটা লম্বা টাইমে আমাদের এই সিরাজগঞ্জ, পাবনা, আমাদের টাঙ্গাইল, মেহেরপুরের স্পেশালি গাংনীর এই জায়গাগুলোতে, বিশেষ করে ওই এলাকায় আবার ছাগলে, এবং আপনি জানেন যে গাংনী এলাকাটা, মেহেরপুর এলাকাটা হলো ব্ল্যাক বেঙ্গল গোটের জন্য বিখ্যাত। সুতরাং ছাগলে কিন্তু এই রোগটি ওই এলাকায় আছে। এই রোগটি কিছু রিজন বেসিসে এই কারণে যে এই রোগটি এমন একটা ব্যাকটেরিয়া, যেটা বললাম যে এটার ক্যাপসুল আছে, মানে পোর আছে, স্পোর হয়ে সে তার রূপ চেঞ্জ করে সে কিন্তু একটা লম্বা টাইমে, যেমন মাটিতে আমরা দেখেছি এবং আমাদের অনেকগুলো গবেষণার ফলাফলে আছে যে 70 বছর পর্যন্ত কিন্তু মাটিতে সে থাকতে পারে। 70 বছর, 70 ইয়ার্স। সুতরাং এই একটি রোগ যে এই রোগটিকে খুব সহজেই আসলে এই রোগটি মোকাবেলা করা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জ, কারণ যে কোনো পরিবেশেই সে কিন্তু লম্বা টাইমে বেঁচে থাকতে পারে। তো এই কারণে আপনি খেয়াল করছেন এবং দেখবেন যে আপনি বলেছেন যে আমাদের এই যে পাবনা, সিরাজগঞ্জ এই এলাকায় কিন্তু অনেক আগের থেকে এই রোগটির জীবাণু ছিল, এবং আমরা খুব স্পেসিফিক্যালি ওই এলাকাগুলোতে ভ্যাকসিনেশন কার্যক্রম কিন্তু করেছি। এবং শুরু করার পর যেটা হচ্ছে, ওই এলাকায় কিন্তু এখন ওই রোগের প্রকোপ এখন বেশ খানিকটা কমই বলবো, একেবারেই আমাদের গত লাস্ট 3 ইয়ার্সে কিন্তু কোনো রিপোর্টই আমাদের পাবনা এবং সিরাজগঞ্জ থেকে আমরা পাইনি। তার মানে ওই এলাকা থেকে কিন্তু এই রোগটি যে একবার চলে গেছে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা ভ্যাকসিনেশন এবং মানুষের অ্যাওয়ারনেসের মাধ্যমে এই রোগটি কিন্তু ওখানে মোকাবেলা করতে পেরেছি। আপনি বলেছেন যে রিসেন্টলি যেটা হয়েছে আমাদের গাইবান্ধা এবং রংপুরে বেশ কিছু উপজেলায় কিন্তু এই রোগটি আমরা দেখা যাচ্ছে। দেখছি যে 300 গরু মনে হয় মারা গেছে। আমাদের কাছে অফিসিয়ালি অনেকগুলো মিডিয়াতে আসছে। আমাদের যেটা অফিসিয়ালি আমাদের রংপুরে কিছু উপজেলা, যেমন আপনি বলছেন যে পীরগাছা এবং কাউনিয়া, এই উপজেলাগুলোতে আমাদের আগস্টের প্রথম দিকে কিছু গরু আক্রান্ত হয়েছিল। হওয়ার পর আমরা কিন্তু খুব ইমিডিয়েটলি যেটা করেছিলাম যে ওই এলাকাগুলোতে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করি। ইতিমধ্যে আমাদের কাছে, আমাদের তথ্য মতে প্রায় 55-57 এরকম অ্যানিম্যাল মারা গেছে, মানে গত 2 মাসে আপনি বলছেন? আমাদের 2 মাসে। আচ্ছা। এর মধ্যে যেটা হয়েছে যে এর মধ্যে কিছু মারা গেছে, কিছু এর মধ্যে আবার কিছু অ্যানিম্যাল কিন্তু কাল করা হয়েছে, জবাই করা হয়েছে। হয়তো আমি আপনাকে বলছিলাম যে যেহেতু গরুটা আসলে হঠাৎ করে খামারি কিন্তু চেনে গরু, এটা হওয়ার পর যেটা হয় কি বাঁচানো খুব ডিফিকাল্ট হয়ে যায়। হয়তো সিমটম দেখার সাথে সাথে খামারি সাধারণত মনে করে যে তার একটা সম্পদ, হয়তো এটা মরে যাবে, সুতরাং সে কিন্তু জবাই করে ফেলে। এখানে আমাদের একটা বড় কাজের জায়গা, কারণ হলো হয়তো অবশ্যই এটা খামারের সম্পদ, কিন্তু এই যেহেতু রোগটি হলো একটা জেনেটিক ডিজিজ, অ্যানিম্যাল থেকে মানুষ হয়, সুতরাং একটা অ্যানিম্যাল থেকে আমরা দেখেছি যে 6টা অ্যানিম্যাল কিন্তু জবাই করা হয়েছে, এবং এই 6টা অ্যানিম্যাল জবাই করে, এবং যেটা জবাই হয়েছে আসলে রাতের দিকে, আধারে, মানে একটু কিছুটা হলো অগোচরে, কারণ মানুষ জানে, কারণ আমরা কিন্তু এই সচেতনতা কিন্তু মানুষের মধ্যে আছে যে এটা জবাই করা যাবে না, এটা সরকারভাবে নিষিদ্ধ। এবং আমাদের পশু রোগ আইন 2005-এ কিন্তু খুব ক্লিয়ারলি বলা আছে যে অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত কোনো গবাদি পশু জবাই করা যাবে না। এটা অবশ্যই আমাদের মাটির নিচে, এটা ডিপ গর্ত করে আমাদের মাটির নিচে এটাকে পুঁতে রাখতে হবে। এটা কিন্তু আমাদের আইনে বলা আছে, এবং এটা একেবারে নিষিদ্ধ, এবং এটার জন্য জরিমানা আছে। সুতরাং আমরা কিন্তু চেষ্টা করেছি মানুষকে সচেতন করার। এই জায়গাটাই মানুষের আসলে আমাদের কিছু লিমিটেশন কারণে হয়তো সবসময় আমরা, তো এই যে 6টা গরু জবাই হয়েছে এর মাধ্যমে কিন্তু এই যে প্রায় মানুষ, ওখানে একটা বড় অংশ, প্রায় আমাদের 70-72 জন মানুষ কিন্তু আক্রান্ত হয়েছে। সুতরাং এমন হয়েছে যে একটা গরু থেকে আমাদের 6 থেকে 7-8 জন মানুষ আক্রান্ত, গড়ে 10-12 জন, কিন্তু 10-12 জন আক্রান্ত হয়েছে। মানে এটা কি শুধু মানে জবাই করার কারণে না, মাংসটা খাওয়ার কারণে বা রক্তের সংস্পর্শে আসা, কি কি কারণে আসলে মানুষ আক্রান্ত হচ্ছে? আমরা সাথে সাথেই কিন্তু
আগস্টের 30 তারিখে আমার টিম আমরা সেন্ট্রাল ইয়ার থেকেই পাঠিয়ে দিই। আমাদের এপিডেমিওলজি ইউনিট থেকে আমাদের একটা টিম ওই এলাকায় কিন্তু আমরা এটা ডিপ্লয় করি এবং ওরা 3 দিন সেখানে থেকে যেটা হয়েছে যে এই গরুগুলো জবাই করার পর সবাই কিছুটা খামারি আসলে এই জায়গাটায় আমরা হয়তো পরে আলোচনা করব যে খামারি পর্যায়ে কিছুটা কম দামে হলেও বিক্রি করেছে এবং সবাই 1 কেজি হাফ কেজি করে গরু মাংস নিয়ে গিয়ে অনেকেই ফ্রিজে রেখেছে। আমরা এরকম প্রায় 16টা স্যাম্পল কিন্তু আমরা টেস্ট করেছি, ফ্রিজের স্যাম্পল, সেখানে এই জীবাণু পাওয়া এবং গেছে। সেখানে প্রায় 9টি স্যাম্পল কিন্তু আমরা পেয়েছি। তার মানে আপনি চিন্তা করেন যে ডিপ ফ্রিজে রাখার পরও -4 ডিগ্রি -20 রেফ্রিজারেটর ইউজুয়ালি 12-14 ডিগ্রিতে রাখার পরও কিন্তু সেই জীবাণু আমরা পেয়েছি আমাদের জীবন্ত আছে সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরিতে। তার মানে 1 নম্বর হলো যে এই জীবাণুটি কিন্তু খুবই শক্তিশালী। ফ্রিজের মাংস থেকেও মানুষ কিন্তু খাওয়ার পর হয়তো যখন সে রান্না করতে গেছে, চ্যালেঞ্জের জায়গাটা হলো যে আমাদের মেয়েদের আক্রান্তের হার কিন্তু বেশি এবারে এবং বরাবরই ইউজুয়ালি সাধারণত তাই হয় যারা ফ্রিজে থেকে, কিন্তু যখন কাটাকাটির সময় কিছু লোক ছিল তাদেরও কিন্তু আক্রান্তের পেয়েছে আমরা। তার মানে 2টা বিষয়, একটা হচ্ছে যে প্রসেসিংয়ের সময় সাধারণত আমাদের দেশে যেভাবে মাংস প্রক্রিয়াজাত করে যারা করে আমাদের, তাদের কিন্তু খুব বেশি যে হাতে পায়ে কিছুটা অনেক সময় কাজ করার সময় কিছু ক্ষত থাকে। এই জীবাণুটনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হলো তার জন্য কোথাও একটু মানে কিছু টিস্যু, এপিথেলিয়াল টিস্যু দরকার, মানে ব্লাড, ঘষা, একটু ছিদ্র কিংবা একটু হয়তো একটু ছিলে গেছে, এরকম অংশগুলোর জন্য এই জীবাণুটা দরকার। খুবই কার্যকরী। ওই সময় সে ভিতরে প্রবেশ করে, মানে ওই সময় সে যদি টাচ লাগে উইদিনে খুব ফ্র্যাকশন অফ সেকেন্ড সে তার ব্লাডের সাথে কিন্তু সে চলে যায়। যার জন্য যেটা হয়েছে যে আমাদের মা বোনরাও যারা এই মাংস প্রক্রিয়াজাত করে যখন রান্নার সময় হয়তো রান্না করার সময় ফ্রিজ থেকে বের করলো, থ্রয়িং করলো, হয়তো একটু বড় পিস ছিল এটা কাটাকুটি করলো, এই কারণে কিন্তু এই সময়ও গেছে। তার মানে আপনি 2ভাবে, একটা হচ্ছে প্রক্রিয়াজাতকরণ এবং যারা রান্নার সাথে তারাও কিন্তু এটার সাথে আক্রান্ত হচ্ছে। তো এই জায়গাটা আমাদের খুব চ্যালেঞ্জের জায়গা হলো যে একটা অ্যানথ্রাক্স আক্রান্ত গরু, একটা গরু থেকে এই যে 10 থেকে 12 জন আক্রান্ত হচ্ছে, তো এইটা মোকাবেলা করার জন্য আমাদের আসলে বিশেষ করে অ্যানথ্রাক্স আক্রান্ত গরু জবাইয়ের ব্যাপারটা মানুষকে সচেতনতা আর একটু দরকার আছে। আমি ঠিক এই জায়গায় বলতে চাই যে আমি যতটুকু জানি যেখানে 2 জন মানুষও মারা গেছে, এটা রিপোর্ট আছে। এখন কথা হলো যে আপনি যেটা বলছেন যে যখন জীবাণু শরীরের কোনো ক্ষত জায়গা পায় সেখানে সে খুব দ্রুত সংক্রমণ করছে এবং আমরা দেখছি যে শরীরে ওই জায়গাটায় ব্ল্যাক স্পট হয়ে যায়। শুধু কি আপনার এই ত্বকেই কি অ্যানথ্রাক্স আক্রান্ত করে? মানে মানুষের আমরা যদি বলি মানুষের শ্বাস প্রশ্বাস দিয়ে কি জীবাণু যেতে পারে কিনা, বা স্টোমাকে বা পেটের মধ্যে আক্রান্ত করতে পারে কিনা? আসলে আমরা যদি লিটারেচারে বলি, যদি বৈজ্ঞানিক কিছু তথ্য আমাদের অ্যানথ্রাক্সের জীবাণুর যে সেটা হলো যে এটা বলা হয় যে হিউম্যানের ক্ষেত্রে 3 রকমের ডিজিজ হতে পারে। একটা হলো কিউটিনিয়া, যেটা চামড়ায় ত্বকে যেটা বলা হয় ঘা। একটা হলো শ্বাস প্রশ্বাসে, এটা রেসপিরেটরি সিস্টেমে কিছু ইনফেকশন হতে পারে। আরেকটা বলা হচ্ছে যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, যেটা আমাদের স্টমাক খাবার নালীতে। তো এই যে 3টা ফর্মে বলা হচ্ছে, বাংলাদেশে আমরা এখনো পর্যন্ত আমাদের কাছে যে সিরোটাইপগুলো আছে, তথ্য আছে, কিউটিনিয়াস টাইপ অ্যানথ্রাক্সটাই এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশে আমরা পেয়েছি। এটা কিন্তু হিউম্যানের ক্ষেত্রে। কিউটিনিয়াস অ্যানথ্রাক্সের যেটা সিমটম হলো যে সেটা ঘা হবে, ঘা হওয়ার পর সে লোকাল কিছু ইনফ্লামেশন লোকালি হয় মানুষের ক্ষেত্রে। আমরা এবং এটা তো অ্যান্টিবায়োটিক খেলে ভালো হয়ে যায় আমি যতটুকু শুনেছি। এবং আমাদের অ্যানথ্রাক্সের হিউম্যানে স্যাম্পল কালেকশন করে টেস্টিং করা হয়েছে এবং যেহেতু অ্যান্টিবায়োটিক খেলেই দ্রুত রিকভারি হয়, এই জন্য হিউম্যানে কিন্তু স্যাম্পল কালেকশন করে টেস্ট করেও জীবাণু আইডেন্টিফাই করা অনেক সময় কঠিন হয়ে যায়। কিউটিনিয়াস ফর্মের মর্টালিটি কোনো রিপোর্ট আমাদের বাংলাদেশে এখনও কিন্তু নাই অ্যানথ্রাক্সের ক্ষেত্রে, যেটা চামড়ায় ক্ষতর। না, আমি প্রশ্নটা ঠিক এই কারণেই করছি, আপনি যেটা বলছেন চামড়ার ক্ষত,
কিন্তু যদি এটা কোনো কারণে রেসপিরেটরি সিস্টেম বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই জীবাণুটা ভিতরে যায়, তাহলে তার ফ্যাটালিটি তো বা মৃত্যুর ঝুঁকির অনেক বেশি থাকার কথা। সেটাও কিন্তু ডাইরেক্ট, এটা আবার এরকম না যে বাতাসের মাধ্যমে ছড়াতে পারে। আচ্ছা, এটা কিন্তু একটা, সেটাও রেসপিরেটরি কোনো একটা কন্ট্যাক্টে কিন্তু কন্ট্যাক্টে যেতে হবে। এটা যেতে হবে। এটা আমার কথা হলো যে আপনি যেটা বলছেন তারা রাতের আধারে অগোচরে হচ্ছে গরু জবাই করেছে। বাংলাদেশে তো গরু জবাই করবার জন্য নির্দিষ্ট বিধিমালা আছে যে এটি স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, কসাইখানায় জবাই করতে হবে। এই সিস্টেমটা কি আপনারা দেখছেন যে মানুষ কি সবসময় মানছে? আমরা এখনও একেবারে রুট লেভেলে গ্রাম পর্যায়ে কিন্তু পর্যন্ত আমাদের যে গরু জবাই কিংবা এই কার্যক্রমটা যে আমাদের আইন এবং বিধি বলে সবগুলো করতে পারছি সেটা না। আমাদের কিন্তু চমৎকার আইন এবং বিধিমালা আছে, স্লটার অ্যাক্ট আছে, স্লটার রুলস আছে, এবং তাতে কীভাবে স্লটার করতে হবে, কোথায় করা যাবে না সেগুলো কিন্তু আছে। আমরা চেষ্টা করছি, বিশেষ করে আমাদের উপজেলা পর্যায়ে আমাদের কিন্তু স্লটার স্ল্যাবস করে দিচ্ছে আমরা। আচ্ছা, আমাদের সাথে একই সাথে বাংলাদেশ ফুড সেফটি অথরিটিও কাজ করছে। আমরা এখানে বলবো যে আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করার। তারপরেও কিন্তু একটা অংশ যে গ্রাম পর্যায়ে একেবারে ধরেন গ্রাম মাঠ পর্যায়ে কিন্তু আমরা এখনও এই কার্যক্রমটা চেষ্টা করছি সচেতন করার। কারণ মানুষ কিন্তু জানে যে এই অ্যানিম্যালগুলো আসলে জবাই করা যাবে না, জানার পরেও কিন্তু আপনি দেখেন যে সে কিন্তু অগোচরে গোপনে করার চেষ্টা করছে। তো এই জায়গাটায় দুইটা জিনিস আমরা চেষ্টা করছি। আমরা কিন্তু এটা নিয়েও কাজ করেছি এবং আমরা হয়তো ভবিষ্যতেও কাজ করব। যে একটা মানুষের অ্যানিম্যালে যখন একটা ডিজিজ হয় তার কিন্তু একটা অনেক ক্ষতি হয়ে যায়। একটা গরুর দাম তো অনেক, গরুর দাম অনেক অনেক। আমরা কিন্তু আমাদের গভর্নমেন্ট সিস্টেমেও আমরা একসময় কিন্তু আমরা খুব রিসেন্টলি, বেশি দিন না আসলে, এটা 2-2.5 বছর আগেও কিন্তু আমরা এই রোগগুলোতে যে বিশেষ করে অ্যানথ্রাক্স, র্যাবিস, টিউবারকুলোসিস, ব্রুসেলোসিস এইসব ডিজিজের ক্ষেত্রে কিন্তু আমরা কম্পেনসেশন দিয়েছি। আমরা কিন্তু অ্যানথ্রাক্স আক্রান্ত অ্যানিম্যাল মারা গেলে গভর্নমেন্ট থেকে একটা পার্সেন্টেজ কিন্তু আমরা কম্পেনসেশন ভর্তুকি দিয়েছি। রেবিস এবং হচ্ছে আপনার এই অ্যানথ্রাক্স প্রিভেনশনের একটা প্রকল্প আপনাদের আছে যতটুকু জানি। 2009 সাল থেকে আপনাদের এই ডিএলএস এইটি নিয়ে কাজ করছে এবং একটা সময় আপনি নিজেও এটার প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ছিলেন আর কি। তো 2009 সাল থেকে এখন এই প্রকল্পটি চলমান আমি যতটুকু বোঝার চেষ্টা করছি বিষয়টা। এবং আমি জানি যে লিটারেচার যেটি বলছে যে আপনাদের ভ্যাকসিন যেটি আছে সেইটিও বেশ কার্যকর। অনেকটা কি এরকম বাংলাদেশে যখন দুর্ভিক্ষ হলো তখন হচ্ছে অনেকেই বললো যে বাংলাদেশের খাদ্যের অভাবে দুর্ভিক্ষ হয় না, খাদ্য ডিস্ট্রিবিউশনের অভাবে দুর্ভিক্ষ হয়েছে, মানে খাদ্যটা সঠিক সময় পৌঁছায়নি বা পরিমাণ মতো পৌঁছায়নি, হয়তো এই কারণে দুর্ভিক্ষ। আপনাদের এই যে অ্যানথ্রাক্সের যে কিছুদিন পর পর এখানে দেখা যাচ্ছে, এটি কি আসলে ভ্যাকসিন আপনাদের কার্যকর কিন্তু ভ্যাকসিনটা ঠিকমতো পৌঁছায়নি বা দেয়া হয়নি, বিষয়টা এরকম কি না? আমি বিষয়টা সেভাবে বলবো না। আপনি শুরুতে আলোচনা করছিলাম যে এই জীবাণুটা নিয়ে আমরা কিন্তু আপনাকে একটু বলেছি যে এক নম্বরে এই জীবাণুটার ক্যারেক্টারটা এত মানে ভিন্ন এবং ডিফারেন্ট ইন কম্পেয়ার টু আদার ব্যাকটেরিয়া। আমাদের অনেক ব্যাকটেরিয়া আছে, তাই না? আমাদের ব্যাকটেরিয়া জনিত অনেকগুলো ডিজিজ কিন্তু আমাদের অ্যানিম্যালে আছে। এটার আরেকটা ভালো দিক হলো যে এটার ভ্যাকসিন আছে, গভর্নমেন্ট নিজস্ব একটা ভ্যাকসিন আছে। আমরা সাধারণত জানি যে ভাইরাসের ভ্যাকসিন থাকে, কিন্তু ব্যাকটেরিয়ার ভ্যাকসিন আমাদের অনেকগুলো ব্যাকটেরিয়ার ভ্যাকসিন আছে আমাদের অ্যানিম্যাল সেক্টরে। এবং আমরা অ্যানিম্যাল সেক্টরে এখনও কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর বেশ কিছু ভ্যাকসিন তৈরি করে। সুতরাং আমরা এই জায়গাটায় কিন্তু আমাদের কিছু পজিটিভিটি। আপনি যে কথাটা বলেছেন যে তাহলে ডিজিজটার এই অবস্থা এখন, অ্যানথ্রাক্স ভ্যাকসিনটার কার্যকারিতা আমরা ইউএসসিডিসির ল্যাবরেটরিতে, আমেরিকার ইউএসসিডিসি ল্যাবরেটরি থেকে কিন্তু টেস্ট করে নিয়ে এসেছি আমরা, whether this vaccine seed is active or not। আমরা কিন্তু চমৎকার আমাদের যে ভ্যাকসিন সিডটা ব্যবহার করা হয় খুব চমৎকার, এবং ইউএসসিডিসির ল্যাবরেটরি টেস্ট রিপোর্ট আমাদের, আমি এই রিপোর্টটা পড়েছি, আমি দেখেছি যে সুতরাং আমরা ভ্যাকসিনের ব্যাপারে কোনো কনফিডেন্ট, আমরা ভেরি মাচ কনফিডেন্ট যে আমাদের চমৎকার একটা ভ্যাকসিন আছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে ভ্যাকসিনের ডিস্ট্রিবিউশনটা নিয়ে। আমরা কিন্তু ভ্যাকসিনের ডিস্ট্রিবিউশন আমাদের এখন যা ক্যাপাসিটি আছে আমরা মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট কিন্তু ভ্যাকসিন তৈরি করতে পারছি। প্রশ্নটা হলো যে এই ভ্যাকসিনটা আসলে ডিস্ট্রিবিউশনটা কীভাবে হবে। আমরা সারা দেশে কি মাস ডিস্ট্রিবিউশন, মাস ভ্যাকসিনেশন করবো কি না। আমরা গত লাস্ট যদি 20 ইয়ার্স কি 30 ইয়ার্সের ডাটা আমরা দেখি যে আউটব্রেকের মোরাললেস 10 থেকে 12টা জেলায় সবচেয়ে বেশি, জেলায় কিন্তু মোরাললেস মানে
এই ডিজিজটা দেখা যায় এবং একটা ইন্টারভেল পিরিয়ডেও হচ্ছে। এটা থেকে মোকাবেলা করার জন্য আসলে ভ্যাকসিনেশনটাই আমাদের মূল জায়গা। এখন মাস ভ্যাকসিনেশনের জায়গাটা আমাদের জন্য কিছুটা হলো চ্যালেঞ্জ আছে, কারণ আমাদের অনেকগুলো ডিজিজ আছে এন্ডেমিক, যেমন আমাদের এফএমডি খুরা রোগ আছে, আমাদের গলা ফোলা রোগ আছে, সুতরাং অনেকগুলো ভ্যাকসিন আছে। তাহলে এতগুলো ভ্যাকসিনকে আমরা আসলে সারা দেশে মাস ভ্যাকসিনেশন করবো কেন? অনেকগুলো গভর্নমেন্টের পলিসিও আছে। এর মধ্যে অনেকগুলো ইকোনমিক ইম্পর্টেন্ট ডিজিজ আছে, এটা যেমন পাবলিক হেলথ ইম্পর্টেন্স, আবার ইকোনমিক ইম্পর্টেন্ট ডিজিজও আছে যেগুলো খুবই ক্ষতি করে। সুতরাং গভর্নমেন্ট আবার সব ভ্যাকসিন একসাথে আমরা একেবারে সারা দেশে কিন্তু টোটাল কভারেজ আমরা দিতে পারি না। সুতরাং আমরা কিন্তু যেহেতু আমাদের ভ্যাকসিন আছে, আমাদের যদি ভ্যাকসিনটা ইফেক্টিভলি দিতে পারি এবং ম্যানেজমেন্টের এই জায়গাটায় যদি আমরা আর একটু মানুষকে সচেতন করতে পারি, এক নম্বর হলো যে কন্ট্রোল করতে পারবো, দুই নম্বরে যে পাবলিক হেলথ যে ইম্পর্টেন্সটা আছে, শুধুমাত্র গরু জবাইটা যদি আমরা বন্ধ করতে পারি তাহলে কিন্তু সেটা আমরা করা সম্ভব। আমি লিটারেচারে যেটা পড়েছি আর কি, লিটারেচার যেটি বলছে যে এই অ্যানথ্রাক্স বা তর্কাকে নির্মূল করতে হলে কমপক্ষে টোটাল যে এলাকা আছে তার 80% কাভার করতে হয়, বা ওই অ্যানিমেলের 80% অ্যানিমেলকে যদি কাভার করা যায় তাহলে এটাকে নির্মূল করাটা সহজ হয়। কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত যে রিসার্চ বলছে যে আপনারা 40% এরিয়া কাভার করতে পারছেন। এই যে গ্যাপটা কি আসলে আপনাদের মানে ক্যাপাসিটির কারণে নাকি হচ্ছে অন্য কোনো? আমরা এই জায়গাটায় আপনার সাথে একটু ভিন্ন মত আছে। অবশ্যই ভিন্ন মত বলবেন। সেটা হলো যে একটা ডিজিজ ইরাডিকেশনের একটা স্ট্যান্ডার্ড আছে। আপনি যেটা কথা বলেছেন অ্যারাউন্ড মোর দেন 80% ভ্যাকসিনেশন কভারেজ এবং আরও যে ম্যানেজমেন্ট করলে এটা ইরাডিকেশন, নির্মূল যেটা শব্দটা বলে, এক্স্যাক্টলি অনেক ক্ষেত্রে। কিন্তু অ্যানথ্রাক্সের ক্ষেত্রে একটু ভিন্ন। কারণ হলো অ্যানথ্রাক্স জীবাণুটা আমি যেহেতু আপনাকে উল্লেখ করেছি, সে এনভায়রনমেন্টে একটা লম্বা টাইম থাকতে পারে। আপনি শুরুতে বলছিলেন 70 বছর পর্যন্ত। তাহলে কিন্তু আমার জন্য যদি আমি 80% 100% কভারেজ করি বাট স্টিল রিমেন ইন এনভায়রনমেন্ট, সে জায়গাটা কিন্তু আমার জন্য খুব চ্যালেঞ্জ। এই কারণে কিন্তু আমরা এই ডিজিজটা নিয়ে বেশ চিন্তিত এবং আমরা চেষ্টা করছি যে কত কম সংখ্যক আক্রান্ত অ্যানিম্যাল আমরা করতে পারি। একটা গরুকে এই যে ভ্যাকসিনটা করবো, আমরা অনেক সময় দেখি যে এফএমডির ক্ষেত্রে 6 মাস 1 বছর একটা ভ্যাকসিনের মেয়াদ থাকে বা জলাতঙ্কের মেয়াদ থাকে, কিন্তু আপনার এই যে অ্যানথ্রাক্সের যে ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা কতদিন অন্তর বা পর হচ্ছে গরুকে দিতে হবে? আমাদের ইয়ারলি এটা প্রতি বছর একবার করে ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা এটা পরামর্শ দিই। এই ভ্যাকসিনটা তো আপনারা ফ্রি দেন আমাদের একেবারেই খুব নামমাত্র মূল্যে, খুবই নমিনাল। যদি বলেন আর কি, আমি আমার কৃষকদের খামারিদেরকে সচেতন করা উচিত যে এই ভ্যাকসিনটা হয়তো নাম মূল্য কত মূল্য, 10 টাকা 15 টাকা 20 টাকা 100 টাকা এখন হচ্ছে মনে হয় এটার 20 টাকা কি, আমি এটা দামটা আসলে এক্সাক্ট মানে 10-20 টাকার মধ্যেই হবে, একেবারে খুবই নগণ্য প্রাইস, নমিনাল প্রাইস। এটা মানুষকে আগ্রহ হয় না যে না আমি আমার গরুকে অ্যানথ্রাক্সের ভ্যাকসিন দেই? আপনার উপজেলাগুলোর আসলে প্রতিবেদন কি বলে? কৃষকরা বা খামারিরা বা যারা এই গরু লালন পালন করছেন তাদের মধ্যে থেকে নিজস্বভাবে মানে উইলিংলি তারা আসছে কিনা? যারা আসলে ক্ষুদ্র খামারি তাদের ভিতরে এখন অনেকই সচেতনতার কিছুটা অভাব আছে। তারপরেও কিন্তু আমরা এই ভ্যাকসিনগুলো স্পেশাল কিছু অকেশনে আমরা কিন্তু ফ্রি অফ কস্টে দিই। একটা ভ্যাকসিনেশন ক্যাম্প করা হয় অনেক সময় আমাদের কিছু উন্নয়ন প্রকল্পের মাধ্যমে, কিন্তু আমরা এই ভ্যাকসিনগুলো ইমার্জেন্সি ভ্যাকসিন। এখন আমরা যেটা জানি যে আপনারা হচ্ছে ওই রংপুর এবং হচ্ছে গাইবান্ধায় 30 লাখ ভ্যাকসিন আপনারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটা তো বিনামূল্যেই দিচ্ছেন, একেবারে বিনামূল্যে। এটা কিন্তু এটা তো এই যে জীবাণুটা, এটা কি নির্দিষ্ট একটা বছরের নির্দিষ্ট একটা সময় কি এটা আউটব্রেক হয় নাকি হচ্ছে সারা বছর ধরে হতে পারে? এটার আসলে খুব নির্দিষ্ট সিজন এরকম খুব মানে খুব ডিফিকাল্ট। এটার জীবাণুটার আসলে ক্যারেক্টার নিয়ে যে খুব নির্দিষ্ট, সাধারণত যেটা হয় একটু বর্ষাকালের দিকে কিছুর প্রকোপ আছে। আমরা অনেকগুলো রিপোর্ট আছে আমাদের কাছে, যেমন আমাদের সিরাজগঞ্জ পাবনাতে বর্ষাকালের কিছু রিপোর্ট আমরা পেয়েছি, আমাদের আছে। এছাড়া শুধু যে বর্ষাকাল না, অন্য সময়ও কিন্তু আমাদের রিপোর্ট আছে। সুতরাং এই জায়গাটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জের জায়গা, যেহেতু এটা মানে অনেকগুলো ফ্যাক্টরের সাথে জড়িত। বিশেষ করে এনভায়রনমেন্ট ফ্যাক্টরটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। না, আমি যেটা দেখছি যে গ্রীষ্মকাল, যেটা আর কি গ্রীষ্মের শেষের দিকে, বর্ষাকালে এটার আউটব্রেকটা সবচেয়ে বেশি হয়।
তো এই সময়ে আপনারা খামারিদেরকে এই যে 30 লাখ ভ্যাকসিন দিচ্ছেন, বাংলাদেশে মোট গরুর সংখ্যা তো খুব বেশি না, কোটি খানিকের বেশি আপনাদের হিসাবই বলে আর কি। তো 2 কোটি বা 2.5 কোটি ভ্যাকসিন তো বছরে আপনার উৎপাদন আপনার জন্য তো খুব বেশি কিছু না, আপনার যে ল্যাবরেটরি আছে, যে আমরা ক্যাপাসিটি কিন্তু আছে। এখনো প্রায় আপনি যেটা বলেছেন এর চেয়ে কিছুটা বেশি, অ্যারাউন্ড 50-55% কভারেজ আমরা কিন্তু অ্যানথ্রাক্স ভ্যাকসিনটা আচ্ছা, করে ফেলছেন। দিচ্ছি। আচ্ছা, আমরা হয়তো আরও আমাদের বৃদ্ধি করব আমরা, কারণ আমাদের অনেকগুলো ভ্যাকসিন আসলে আমরা আমাদের কিছু ল্যাবরেটরি ক্যাপাসিটির আছে, কিন্তু আমরা প্রায়োরিটি হলো যে এই যে 55% কভারেজে আমরা চেষ্টা করছি যে এলাকাগুলোতে কিছুটা হলো অ্যানথ্রাক্স প্রোন, এবং এরকম কিন্তু অনেকগুলো, আমরা 12টার মতো জেলা জানি যে অ্যানথ্রাক্স প্রোন, কিন্তু আমরা ভ্যাকসিনের কভারেজ মোর দ্যান কিন্তু 30 ডিস্ট্রিক্টে, 30টা জেলার বেশি আমার সব জেলাতেই কিন্তু আমার এই ভ্যাকসিন যাচ্ছে। আচ্ছা, বাংলাদেশের কিন্তু 64টা জেলায় কিন্তু আমাদের এই ভ্যাকসিন যাচ্ছে, আছে কিন্তু এই ভ্যাকসিন কভারেজের যদি বলি সেটা হলো কিন্তু 55 থেকে 60%। তার মানে হয়তো সেই জেলার সব উপজেলা আমরা কিন্তু কভারেজ এখনো করতে পারছি না, আমরা হয়তো খুব এটা কি বেসরকারি যারা প্রতিষ্ঠান আছে তারা কি এই ভ্যাকসিনে কাজ করে? না, বেসরকারি প্রতিষ্ঠানে এখনো পর্যন্ত কোনো ভ্যাকসিনের মানে আপনার আসেনি, মানে তাদেরকে আপনার অনুমতি দেননি, বিষয়টা কি? আমরা অনুমতি বিষয়টা না, তারা আসেনি, তারা নিজেরাই আসেনি। আচ্ছা আচ্ছা, লার্জ অ্যানিমাল এই ভ্যাকসিনটা আসেনি এখনো। আমরা দেখছি যে এফএমডি আপনারা অনেক ভ্যাকসিনে কাজ করেন। আমার আসলে কৃষকদের যদি আমরা বলি যে তাদেরকে সচেতন করার জন্য কি কি কৌশল আপনারা নিচ্ছেন যে কারণে তারা সচেতন হবে, এবং তাদের যে একটা গরু, এত দামি গরু, সেই গরুটাকে তারা নিজেদের আপনাদের সচেতনমূলক বক্তব্যে তারা মানে আগ্রহ হয়ে তাদের গরুটাকে তারা নিরাপদ রাখবে? আমরা কৃষকদেরকে বলতে চাই, কারণ আজকে প্রাণী সম্পদের যে উন্নয়ন, বিশেষ করে স্পেশালি যদি বলি গরুর ক্ষেত্রে, দেখেন একটা অসম্ভব একটা কাজ করেছে আমার এই সেই ক্ষুদ্র কৃষকরা। আজকে সারা দেশে আমরা যদি কুরবানির কথা বলি, যে আমার ওই ছোট্ট কৃষকের কিন্তু গরু দিয়ে কিন্তু আমরা আজকে দেশীয় উৎপাদনে কিন্তু কুরবানি আমরা দিতে পারছি। সুতরাং সেই কৃষক কিন্তু অনেক কষ্ট করে তারা এই জায়গায় এসেছে। আমরা হয়তো প্রত্যন্ত অঞ্চলে অনেক সময় অনেক গ্রামে যেতে পারি না, আমাদের কিছু রিসোর্স লিমিটেশন আছে সে কারণে, কিন্তু কৃষকদেরকে আমরা কিন্তু সর্বাত্মক সহযোগিতা করতে চাই এবং করি। নাম্বার 2 হলো যে এই সচেতনতার অংশ হলো যে তার খামারকে আসলে আর একটু যত্নশীল হওয়া, অ্যানিম্যালকে ধরুন গবাদি পশুর যে লালন পালনের সে বিষয়গুলো একটু গুরুত্ব দেওয়া, ঠিকমতো সমস্ত ভ্যাকসিন, আসলে গবাদি পশুর অনেকগুলো ভ্যাকসিন কিন্তু, যেমন আপনি বললেন যে খুরা রোগের ভ্যাকসিন আছে, গলা ফোলা ভ্যাকসিন আছে, আসলে অনেকগুলো ডিজিজ হয়, সুতরাং এই ভ্যাকসিনগুলো নিয়মিত প্রদান করা। আরেকটি বিষয় হলো যে কোনো অ্যানিম্যাল অসুস্থ হলে আসলে জবাই না করা, যদি অ্যানথ্রাক্স হয়ে থাকে তাহলে সাথে সাথে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সাথে যোগাযোগ করে ঔষধ, কারণ এর চিকিৎসা আছে, এটা এমন না যে এটা চিকিৎসা নয়, আমরা কিন্তু চিকিৎসাও প্রদান করি, এবং অনেক অ্যানথ্রাক্স কেস কিন্তু আমরা চিকিৎসা দিয়ে সে গরুগুলো ভালো হয়ে গেছে। সুতরাং এর চিকিৎসা আছে, সুতরাং এর ভ্যাকসিন আছে, সুতরাং 2টা কাজই কিন্তু আছে। সুতরাং মানুষ মানে ভয় না পেয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু সর্বাত্মক হেল্প করছে, সহযোগিতা করছে, সুতরাং সেই চিকিৎসার ব্যবস্থা কিন্তু আমরা করতে পারি। ইতিমধ্যে আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে অলরেডি পত্র প্রেরণ করেছি যে আকস্মিক কোনো ক্ষতি, বিশেষ করে রোগে, বিভিন্ন সাইক্লোন, সুতরাং এই অ্যানিম্যাল মারা গেলে এর ক্ষতিপূরণের ব্যাপারে আমরা চেষ্টা করছি, ক্ষতিপূরণ প্রদানের। কৃষককে যদি সামান্য আমরা একটা সহযোগিতা করতে পারি তাহলে কিন্তু আজকে এই কৃষক আমাদেরকে যে একটা অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, আমার দেশি উৎপাদন বৃদ্ধি পেয়েছে, সুতরাং তাদেরকে কিন্তু সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করছি, এবং আমরা খুব আশাবাদী এই কাজটি মানুষদের, এই খামারিদের ক্ষতিপূরণে আমরা সহযোগিতা করতে পারব। ধন্যবাদ আপনাকে। আমরা চাই যে হচ্ছে বাংলাদেশের কৃষকদের হাত ধরে যে মাংস, দুধ, ডিমে যে স্বনির্ভরতা, এটি আরও বেশি বৃদ্ধি পাক, এবং বাংলাদেশের গ্রামীণ যে অর্থনীতি সেটি শক্তিশালী হোক। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।